নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ তাদের জন্য আজকে আমার 16 নম্বর ক্লাস। অবশ্যই কিন্তু বিগত ক্লাসগুলো আমার দেখে নিও প্রত্যেকেই, কারণ প্রতিটি ক্লাসেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে যে 16 নম্বর ভিডিও আমার আসছে বা ক্লাস আসছে তোমাদের জন্য, এই ক্লাসেও কিন্তু আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। আশা করি তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, সর্বপ্রথম স্বাধীনতার ধারণাটির উদ্ভব হয় কোথায়? আরও একবার বলছি, সর্বপ্রথম স্বাধীনতার ধারণাটির উদ্ভব হয় কোথায়? উত্তর হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে। অর্থাৎ প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে প্রথম এই যে স্বাধীনতার ধারণাটির উদ্ভব ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম রাষ্ট্রনীতি শব্দটি ব্যবহার করেন? কে সর্বপ্রথম রাষ্ট্রনীতি শব্দটি ব্যবহার করেন? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল সর্বপ্রথম রাষ্ট্রনীতি শব্দটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা সহজ ও সরল নির্বাচনী পদ্ধতি কোনটি? সর্বাপেক্ষা সহজ ও সরল নির্বাচনী পদ্ধতি কোনটি? উত্তরটি আমরা দেখে নিই, ভৌগোলিক প্রতিনিধিত্ব পদ্ধতি। অর্থাৎ প্রতিনিধি নির্বাচনের যে কতকগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ভৌগোলিক প্রতিনিধিত্ব পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, পূর্ণ সমাজতন্ত্র ও পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যবর্তী স্থানে জনকল্যাণকর রাষ্ট্রের অবস্থান, এ কথা কে বলেছেন? আরও একবার বলছি, পূর্ণ সমাজতন্ত্র ও পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যবর্তী স্থানে জনকল্যাণকর রাষ্ট্রের অবস্থান, এ কথা কে বলেছেন? উত্তর হচ্ছে অস্টিন রেনি। এ প্রসঙ্গে একটি কথা তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের জন্য যে মক টেস্টের আয়োজন করা হয়েছে সেই মক টেস্ট হচ্ছে গত সপ্তাহে নেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেটি এখন বন্ধ রয়েছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহের 12 তারিখ রবিবার 12 তারিখ থেকে মক টেস্ট শুরু হচ্ছে তোমাদের যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য। এবং তোমাদের জানিয়ে রাখি, সকলেই যেহেতু আমাকে বারবার তোমরা টেক্সট করে বা ফোন করে হোয়াটসঅ্যাপ করে তোমরা জিজ্ঞাসা করছো, সেই কারণে তোমাদের সকলের জানার জন্য আমি বলে রাখছি যে মান্থলি 250 টাকা তোমাদের মক টেস্টের জন্য তোমাদের মান্থলি 250 টাকা দিতে হবে এবং তোমরা প্রতি মাসে 4টি মক টেস্ট পাবে এবং প্রতি মক টেস্টেই তোমরা 50টি করে প্রশ্ন পাবে এবং প্রশ্নগুলো কিন্তু এই ধরনেরই প্রশ্ন থাকবে যে ধরনের সাধারণ মানে তোমরা যেগুলো নর্মাল প্রশ্ন যেগুলো সবসময়তেই তোমরা জানো মানে আমি শুধু এটা বলবো না যে আমি অনেক প্রশ্ন দেবো এবং সেগুলো খুব ইজি বা সেগুলো তোমরা যে মানে একদম ছোট থেকেই পড়ে পড়ে আসছো 11-12 লেভেলের, এই ধরনের কোনো প্রশ্ন না, বরং আমার ভিডিওতে যেই ধরনের প্রশ্ন আমি রাখার চেষ্টা করি সেই ধরনের প্রশ্নই তোমরা কিন্তু পাবে। এবং যারা তোমরা এই ধরনের মক টেস্ট দিতে তোমরা ইচ্ছুক তারা আমার সঙ্গে এই সপ্তাহের মধ্যেই যোগাযোগ করে নিও। রবিবার 12 তারিখ থেকে তোমাদের মক টেস্ট শুরু হচ্ছে। প্রথমে তোমরা টপিক ওয়াইজ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ থেকেই কিন্তু প্রথমে টপিক ওয়াইজ মক টেস্ট হবে এবং তারপরে পুরো এ বি সি 3টে গ্রুপ কমপ্লিট হয়ে গেলে পুরো হোল সিলেবাসের উপর কিন্তু মক টেস্ট শুরু হবে। প্রতি সপ্তাহে একটি করে টপিকের উপর কিন্তু মক টেস্ট হবে এবং তোমরা যারা ইচ্ছুক এই মক টেস্ট দিতে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। মান্থলি 250 টাকা এবং প্রতি মাসে তোমরা 4টে করে মক টেস্ট পাবে এবং প্রতি মক টেস্টে 50টি করে প্রশ্ন থাকবে। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, ধীরে চল নীতি কোন মতবাদের সাথে যুক্ত? ধীরে চল নীতি কোন মতবাদের সাথে যুক্ত? উত্তর হচ্ছে গোষ্ঠী সমাজতন্ত্রবাদের সাথে যুক্ত। ধীরে চল নীতি কোন মতবাদের সাথে যুক্ত? গোষ্ঠী সমাজতন্ত্রবাদের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট গ্রন্থটি কার লেখা? দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে হার্বার্ট স্পেন্সারের লেখা। হার্বার্ট স্পেন্সারের লেখা। এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে
সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ বই আমরা যে কোনো গ্রন্থ তার লেখককে সেটা জানার সাথে সাথে কিন্তু আমাদের এটাও জানা প্রয়োজন যে সেটা কত সালে প্রকাশিত হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো যখন আমাদের পড়তে হয় আমরা হয়তো নামটা মনে রাখি কিন্তু সাল মনে রাখতে পারি না অনেকেই, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ডেমোক্রেসি ফ্রিডম অ্যান্ড রেভলিউশন গ্রন্থটি কার লেখা? ডেমোক্রেসি ফ্রিডম অ্যান্ড রেভলিউশন গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে হারবার্ট আফতেকারের লেখা। হারবার্ট আফতেকারের লেখা। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, জনগণের সম্মতির উপর রাজার শাসন নির্ভরশীল, কে কথা মনে করতেন? জনগণের সম্মতির উপর রাজার শাসন নির্ভরশীল, কে কথা মনে করতেন? তোমাদের ক্ষেত্রে যেহেতু আমি এখন যে প্রশ্নগুলো রেখেছি এসএকিউ টাইপের রেখেছি, একদম ডিরেক্ট প্রশ্ন উত্তর, সেই কারণে হয়তো তোমাদের উত্তরগুলো মনে করতে একটু সমস্যা হবে, কিন্তু মক টেস্টে বা যখন পরীক্ষার সময় তোমরা এমসিকিউ টাইপের প্যাটার্ন পাবে তখন তোমাদের ক্ষেত্রে এটা সহজতর হবে, কিন্তু সময়টা যাতে কম লাগে এবং আমরা যাতে যারা তোমরা পড়াশোনা করছো একদম ডিরেক্টলি প্রশ্নের সাথে সাথেই যে উত্তরটা মনে করা, এটাই কিন্তু সবথেকে বেস্ট জিনিস। অপশান দেখে যদি তুমি মনে করতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কি হয়, গোলমালের সম্ভাবনা থাকে, কিন্তু তুমি প্রশ্ন দেখেই যদি উত্তর মনে করতে পারো তাহলে কিন্তু জানবে যে তুমি সেই উত্তরটা একদম সঠিকই দাগ দিচ্ছ। যেহেতু নেগেটিভ মার্কিং আছে মাদ্রাসা সার্ভিস কমিশনে এবং সামনেই ওই পরীক্ষাটা আছে, সেই কারণে সেটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি বিশেষ করে এই ধরনের এসএকিউ টাইপের কোশ্চেন রেখেছি, যাতে একদম প্রশ্নের সাথে সাথে উত্তর মনে করার যদি তোমাদের একটা প্রবণতা এসে যায় যে হ্যাঁ আমরা কোশ্চেন দেখে উত্তরটা মনে করতে পারি, তাহলে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করা অনেক সহজতর হবে। জনগণের সম্মতির উপর রাজার শাসন নির্ভরশীল, কথা কে মনে করতেন? এটিও কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন, কারণ হচ্ছে যে এই যে আমরা যখন চুক্তি মতবাদ পড়েছি, চুক্তি মতবাদে আমরা যখন পড়েছি সেখানে কে বলেছিলেন যে যদি রাজা জনগণের সেবা বা জনগণের কাছে যে কারণে রাজা প্রতিশ্রুতিবদ্ধ, সে যদি সেই জনগণের সেই সমস্ত অধিকার কর্তব্যগুলো রক্ষা করতে যদি ব্যর্থ হয় তাহলে সেই রাজাকে সরিয়ে দেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে জনগণের, অর্থাৎ জনগণের সম্মতির উপরই রাজার যে শাসন নির্ভরশীল। এই কথাটা প্রথম কে বলেছিলেন? এই কথাটা প্রথম কিন্তু বলেছিলেন জন লক। পরবর্তী প্রশ্ন, 105তম সংবিধান সংশোধনী কত সালে হয়? 105তম সংবিধান সংশোধনী কত সালে হয়? উত্তর হচ্ছে 2021 সালে হয়। পরবর্তী প্রশ্ন, ছায়া ক্যাবিনেটের ধারণা কোন দেশে প্রযুক্ত হয়? ছায়া ক্যাবিনেটের ধারণা কোন দেশে প্রযুক্ত হয়? তোমাদের এই প্রসঙ্গে আমি বলে রাখি, এই যে ক্যাবিনেট, সংসদ, পার্লামেন্ট, এই জাতীয় ধারণাগুলো যেহেতু ব্রিটেন থেকে এসেছে, সেক্ষেত্রে এই সম্পর্কিত কোনো প্রশ্ন আসলেই কিন্তু তার উত্তর হবে ব্রিটেন, অর্থাৎ ছায়া ক্যাবিনেটের ধারণা ব্রিটেন থেকে এসেছে বা ব্রিটেনে এই ধারণাটি প্রযুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন, অছি পরিষদের উদ্দেশ্য জাতিপুঞ্জের সনদের কোন ধারায় উল্লেখিত হয়েছে? অছি পরিষদের উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে অছি পরিষদ গঠিত হয়েছে? সেই উদ্দেশ্যটি জাতিপুঞ্জের সনদের কোন ধারায় উল্লেখিত হয়েছে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হচ্ছে 76 নম্বর ধারায়। জাতিপুঞ্জের 76 নম্বর ধারায় অছি পরিষদের উদ্দেশ্যের কথা আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মানবাধিকারের ধারণা প্রথম উল্লেখিত হয় কার তত্ত্বে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকারের ধারণা প্রথম উল্লেখিত হয় কার তত্ত্বে? উত্তর হচ্ছে জন লকের তত্ত্বে। জন লক প্রথম মানবাধিকারের ধারণা কিন্তু তার বিভিন্ন লেখনীর মাধ্যমে প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে রাজ্যপাল জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন? আমরা জানি যে রাষ্ট্রপতিও যেমন জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন, তেমনই যেহেতু আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, আমরা জানি যে রাজ্যপালও কিন্তু সেই ধরনের জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন। তো রাজ্যপাল কত নম্বর ধারা অনুসারে জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন? উত্তর হচ্ছে 213 নম্বর ধারা অনুসারে। এ প্রসঙ্গে তোমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখছি, তোমরা অবশ্যই কিন্তু উত্তরটি আমায় কমেন্ট বক্সে জানিও। এই যে জরুরি আইন জারি, অর্থাৎ সে রাজ্যপালই জরুরি আইন জারি করুক বা রাষ্ট্রপতি, অর্থাৎ এই যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বা জরুরি আইন, এই যে জরুরি আইন জারির ক্ষমতা, এটি রাজ্যপাল বা রাষ্ট্রপতির কি ধরনের ক্ষমতা?
আইন সম্পর্কিত ক্ষমতা নাকি শাসন সম্পর্কিত ক্ষমতা? এটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটি জানিও। তাহলে রাজ্যপাল জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করে 213 নম্বর ধারা অনুসারে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন? রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করে? অর্থাৎ রাজ্যপাল 213, তাহলে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুসারে ভোগ করে? উত্তরটি হচ্ছে 123 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জরুরি আইন জারির ক্ষমতা ভোগ করেন। পরবর্তী প্রশ্ন, চীনা রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক নাকি প্রকৃত শাসক? এই যে চীনা রাষ্ট্রপতি, সে নিয়মতান্ত্রিক শাসক নাকি প্রকৃত শাসক? উত্তরটি হলো নিয়মতান্ত্রিক শাসক প্রধান। তাহলে এই যে একটি প্রশ্ন এলো যে চীনের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক প্রধান, তাহলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই জানিও যে চীনে যদি রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক প্রধান হয় তাহলে প্রকৃত শাসক কে? এই উত্তরটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কটি? অর্থাৎ জাতিসংঘের যে কাজকর্ম চলে সেখানে কতগুলি ভাষা অফিসিয়ালি অনুমোদিত রয়েছে সেখানে? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেক সময়তেই কিন্তু কি ভাষা রয়েছে সেগুলো আমাদের জানা প্রয়োজন থাকে। সেই কারণে অনেক সময় থাকে যে এর মধ্যে কোন ভাষাটি জাতিপুঞ্জের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত নয়, তখন আমরা যদি ভাষা কি আছে সেগুলো না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে উত্তরটি অ্যাটেন্ড করা মানে অসম্ভব হয়ে পড়বে। তাই আমি এখানে জানিয়ে দিয়েছি। উত্তরটি হচ্ছে যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। কি ভাষা আমরা একটু দেখে নিই। ইংরেজি, আরবি, ফরাসি, চীনা, রুশ ও স্প্যানিশ। ইংরেজি, আরবি, ফরাসি, চীনা, রুশ ও স্প্যানিশ, এই 6টি হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। অনেক সময়তেই কিন্তু এরকম প্রশ্ন আসে যে এর মধ্যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় কোনটি, তো এখানে হয়তো 3টি তুলে দেবে যে ইংরাজি, আরবি, ফার্সি, তার মধ্যে হয়তো একটা বাংলা, উর্দু কিছু একটা দিয়ে দিল। তো তখন আমরা যদি উত্তরটি না জানি অসুবিধা হবে, তাই উত্তরটি অবশ্যই কিন্তু তোমরা লিখে নিও। পরবর্তী প্রশ্ন, কে ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারের সমর্থক ছিলেন? কে ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারের সমর্থক ছিলেন? উত্তর হচ্ছে টমাস হবস। টমাস হবস ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারের সমর্থক ছিলেন। পরবর্তী প্রশ্ন, আজ পর্যন্ত প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? আজ পর্যন্ত প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? উত্তর হচ্ছে একবারই সংশোধিত হয়েছে 1976 সালে। এর সঙ্গে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখছি যে 1976 সালে যে সংশোধনটা হয়েছে সেটি কততম সংশোধন ছিল? আজ পর্যন্ত প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে 1976 সালে, এবং সেটি কততম সংশোধন ছিল তোমরা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কার কাছে পদত্যাগপত্র জমা দেন? গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উত্তর হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে লর্ড রিপনকে বলা হয় ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা বা পদ সঞ্চালন, কে বলেছেন? নিশ্চয়ই খুব জানা প্রশ্ন, তাও তোমাদের জন্য আমি রেখেছি, অনেক সময় জানা প্রশ্নও গোলমাল হয়ে যায়। রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচালনা বা পদ সঞ্চালন, একথা কে বলেছেন? বলেছেন হেগেল। পরবর্তী প্রশ্ন, এমিল গ্রন্থটি কার লেখা? এমিল গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রুশো, জ্যাক রুশো। জ্যাক রুশো এমিল গ্রন্থটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? মার্কিন রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? উত্তর হচ্ছে 2 বার। পরবর্তী প্রশ্ন, কম্পারেটিভ পলিটিক্স আর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বইটি কত সালে রচিত? কম্পারেটিভ পলিটিক্স আর ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বইটি কত সালে রচিত? উত্তর হচ্ছে 1966 সালে রচিত। এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত তোমাদের চর্চা করতে হবে, কারণ প্রশ্নগুলোর উত্তর হয়তো তুমি জানো, কিন্তু যখনই এমসিকিউ প্যাটার্ন দেখবে তখনই কিন্তু মানে কনফিউজ হয়ে যাবে যে 56 সালে ছিল না 66 সালে ছিল না 64-তে ছিল, মানে এগুলো
ভীষণ কনফিউজিং, তাই প্রতিনিয়ত এগুলো কিন্তু রিভিশন করতে হবে এবং তার সাথে কিন্তু মক টেস্ট দিতে হবে। প্রতিনিয়ত নিজেকে পরীক্ষার মধ্যে যাচাইয়ের মধ্যে রাখলে তবেই কিন্তু লক্ষ্য ভেদ করা যাবে এবং তার জন্য কিন্তু মক টেস্ট অবশ্যই দিতে হবে। যারা মক টেস্ট দিতে চাও, আবারও বলছি, তোমাদের মান্থলি 250 টাকা এবং মাসে 4টে মক টেস্ট, প্রতি মক টেস্টে তোমরা কিন্তু 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। যারা আগ্রহী মক টেস্ট দিতে তারা কিন্তু এই সপ্তাহের মধ্যে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি তোমাদের দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে, তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? উত্তর হচ্ছে 34 জন, অর্থাৎ 33 জন অন্যান্য বিচারপতি এবং একজন হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়েই বর্তমানে 34 জন টোটাল বিচারপতির সংখ্যা সুপ্রিম কোর্টে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রীয় কর প্রদান নাগরিকের কি ধরনের কর্তব্য? অর্থাৎ নাগরিক রাষ্ট্রকে কর দেবে, এটা কি ধরনের কর্তব্যের মধ্যে পড়ে? উত্তর হচ্ছে আইনগত কর্তব্যের মধ্যে পড়ে, অর্থাৎ রাষ্ট্রকে কর দেবে নাগরিকরা, এটা নাগরিকের একটা আইনগত কর্তব্য। পরবর্তী প্রশ্ন, কাঠামো কার্যগত বিশ্লেষণের প্রধান প্রবক্তা কে? কাঠামো কার্যগত বিশ্লেষণের প্রধান প্রবক্তা কে? উত্তর হচ্ছে অ্যালমন্ড এবং পাওয়েল। পরবর্তী প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস বইটি কত সালে প্রকাশিত হয়? ওয়েলথ অফ নেশনস বইটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1776 সালে প্রকাশিত হয় ওয়েলথ অফ নেশনস বইটি। এই ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা, অর্থাৎ কে এই বইটির রচয়িতা? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। খুব সহজ প্রশ্ন, কিন্তু অনেক সময় এগুলো আমরা গোলমাল করে ফেলি। তোমাদের চর্চা যাতে অব্যাহত থাকে তার জন্যই আমি কমেন্ট বক্সে এই উত্তরগুলো জানাতে বলছি। যারা সঠিক উত্তর দেবে অবশ্যই আমি জানিয়ে দেবো সঠিক উত্তর কোনটি। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা কতদিন অন্তর হয়? পঞ্চায়েত সমিতির সভা কতদিন অন্তর হয়? উত্তর হচ্ছে প্রতি 3 মাস অন্তর হয় পঞ্চায়েত সমিতির সভা। প্রতি 3 মাস অন্তর হয় পঞ্চায়েত সমিতির সভা। আমাদের শেষ প্রশ্ন, আজকে 30 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির বাজেট প্রণয়ন করে কে? পঞ্চায়েত সমিতির বাজেট প্রণয়ন করে কে? উত্তর হচ্ছে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত সমিতির বাজেট প্রণয়ন করে। আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ হলো। পরবর্তী ক্লাসে আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি এবং যারা মক টেস্ট দিতে চাও তারা কিন্তু এ সপ্তাহের মধ্যেই আমার সাথে যোগাযোগ করো। প্রতি টপিক ধরে ধরে এখন মক টেস্ট চলবে এবং প্রত্যেকটা টপিক আমাদের কভার করা হয়ে গেলে তারপরে কিন্তু পুরো হোল সিলেবাসের উপর আমি মক টেস্ট নেব। সুতরাং যারা মক টেস্ট দিতে চাও তারা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নিতে পারো বা টেক্সট করে জেনে নিতে পারো। ধন্যবাদ।